মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই যুগে জ্ঞানচর্চার ক্ষেত্রে গির্জা যাজকদের ভূমিকা ছিল অগ্রগণ্য এবং তার ফলে স্বাভাবিকভাবেই ধর্মীয় প্রশ্নসমূহ বিশেষ প্রাধান্য লাভ করে। যাজকগণ আরোহ পদ্ধতির পরিবর্তে অবরোহ পদ্ধতিতে তাদের যুক্তি বিশ্লেষণ করতেন এবং তাদের অনুসিদ্ধান্তের উৎস ছিল সাধারণভাবে প্রচলিত কতগুলো মতবাদ ও ধর্মীয় বিশ্বাস। পর্যবেক্ষণ, অনুসন্ধান বা পরীক্ষণের দ্বারা বিশেষ ধার ধারতেন না। তার ফলে সুস্থ ও স্বাভাবিক রাষ্ট্রচিন্তা ধর্মীয় গোড়ামের আবর্তে নিক্ষিপ্ত হয় এবং যে কোনো বিরোধী ভাবধারাকে ধর্মদ্রোহিতা বলে গণ্য করা হয়। দ্বিতীয়ত, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা মূলত আধ্যাত্মিক ও পার্থিব শক্তির সংঘর্ষকে কেন্দ্র করে পরিচালিত হয়। এই সংঘর্ষের শেষ পর্যায়ে বিশ্ব রাজনীতিতে পোপের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং একটি সুনিশ্চিত আধ্যাত্মিক মতবাদের বিকাশ ঘটে। এই মতবাদের সংগঠনে গ্রিক ও রোমান লেখকদের প্রভাবকে অপবিত্র বলে বর্জন করা হয় এবং সামগ্রিকভাবে বাইবেল ও খ্রিস্টীয় যাজকদের রচনাবলী জ্ঞানের উৎসে পরিণত হয়। তৃতীয়ত, পোপ তার প্রাধান্য প্রতিষ্ঠার সংগ্রামে নতুন টেস্টামেন্ট অপেক্ষা পুরাতন টেস্টামেন্টকে অধিকতর উপযোগী বলে মনে করতেন। সে কারণে নতুন টেস্টামেন্টের উপর তত বেশি নির্ভর না করে পুরাতন টেস্টামেন্টের বাণীসমূহকে কাজে লাগাবার চেষ্টা করেন। রাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে পুরাতন টেস্টামেন্টের শিক্ষা হলো এই যে আইন খোদার ইচ্ছার প্রত্যক্ষ অভিব্যক্তি। সরকারি শাসনের ব্যাপারে সাধারণ কর্মচারীদের চেয়ে পুরোহিতদের গুরুত্ব অধিক। যাজকতন্ত্রের ঐতিহ্য অনুসারে রাজার ক্ষমতা সীমিত। যেসব রাজা নবী ও পয়গম্বরদের অধিক অনুগত তারা পার্থিব জীবনে অধিক সাফল্যের অধিকারী এবং সর্বোপরি আধ্যাত্মিক ক্ষমতার নিকট পার্থিব ক্ষমতার অধীনতা বিধাতার শাসন পরিকল্পনারই একটি অংশ। পোপপন্থীদের পক্ষে পুরাতন টেস্টামেন্টের এসব শিক্ষা যথার্থই অধিক উপযোগী বলে তারা হামেশা এগুলোকেই কাজে লাগাতেন। চতুর্থত, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার বিশ্বজনীনতাবাদ। খ্রিস্টান ধর্মের আবির্ভাবের আগেই রোমের বিশ্ব সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং তদানীন্তন সমগ্র সভ্য জগৎ এর আওতাভুক্ত হয়। রোমানদের এই বিশ্বাস ছিল যে তাদের সাম্রাজ্য দৈব অভিপ্রায়েরই অভিব্যক্তি এবং তা শাশ্বত ও বিশ্বজনীন হতে বাধ্য। খ্রিস্টান ধর্ম সাম্রাজ্যের একমাত্র সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি লাভের পর রোমানদের এই বিশ্বাসের প্রতি সমর্থন জ্ঞাপন করে। সেন্ট অগাস্টিন প্রচার করেন যে বিশ্বজনীন গির্জা প্রতিষ্ঠার প্রয়োজনীয় সোপান হিসেবে বিধাতা প্যাগানদেরকে বিশ্বজনীন রোম সাম্রাজ্য প্রতিষ্ঠার অনুমতি দিয়েছেন। বস্তুত রোম সাম্রাজ্যের মাধ্যমে খ্রিস্টীয় গির্জা একটি বিশ্বজনীন সংগঠনে পরিণত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে খ্রিস্টীয় যাজকদের মতানুসারে রাষ্ট্র ও গির্জা সম্পূর্ণভাবে দুটি স্বতন্ত্র ও সমান্তরাল প্রতিষ্ঠান নয়, বরং একটি ঐক্যবদ্ধ অখণ্ড ব্যবস্থার দুটি দিক মাত্র, পার্থিব ও আধ্যাত্মিক। পার্থিব দিকের প্রধান হচ্ছেন সম্রাট এবং আধ্যাত্মিক দিকের প্রধান হচ্ছেন পোপ। উভয় প্রধানের মূল উৎস স্বয়ং বিধাতা। রাষ্ট্র ও গির্জা যদিও একটি অখণ্ড ব্যবস্থার দুটি দিক, তথাপি তাদের শাসন প্রণালী সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। ক্ষমতার এই দ্বৈত নীতির ভিত্তিতেই পঞ্চম শতাব্দীর শেষ ভাগে বিখ্যাত দুই তরবারির তত্ত্ব বা গ্যালাসিয়ান তত্ত্বের জন্ম হয়। কিন্তু পোপ প্রথম গ্যালাসিয়ান সম্রাট অ্যানাস্টেসিয়াসের নিকট লিখিত পত্রে রাজকর্মচারীদের চেয়ে যাজকদের দায়িত্ব অধিক, কেননা বিধাতার সামনে মহাবিচারের দিনে তাদেরকে রাজা সমেত সকলের জন্য জবাবদিহি করতে হবে বলে যে কথা উল্লেখ করেন, তার ভিত্তিতে পরবর্তীকালে সপ্তম গ্রেগরি, তৃতীয় ইনোসেন্ট প্রমুখ পোপ দুই তরবারি তত্ত্বের ভিত্তিমূলে কুঠারাঘাত করেন এবং পার্থিব ও আধ্যাত্মিক সকল ব্যাপারে সম্রাটের ক্ষমতা পোপের ক্ষমতার অধীন এই মত প্রচার করে পোপের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হন। পঞ্চমত, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল তার সামন্তবাদী চরিত্র। টিউটনদের বিকেন্দ্রিক রাজনৈতিক ভাবধারা ও আঞ্চলিক প্রতিষ্ঠানাদির সঙ্গে রোমের কেন্দ্রিক ভাবধারা বিশ্বজনীন প্রতিষ্ঠানাদির সংমিশ্রণের ফলে যে নতুন ভাবধারা ও প্রতিষ্ঠানাদির জন্ম হয়, ইতিহাসে তাই সামন্তবাদ নামে খ্যাত। সামন্তবাদের প্রভাবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় ব্যক্তি নতুন মর্যাদায় অভিষিক্ত হয়, কিন্তু এই একই নীতির প্রভাবে প্রভু ও প্রজার সম্পর্ক প্রত্যক্ষ যোগাযোগের পথ সোপানিক ভিত্তিতে সংঘটিত হওয়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার দূরতম প্রজাদের সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাজা বা সম্রাট সম্পূর্ণভাবে সামন্ত প্রভুদের কৃপার উপর নির্ভরশীল হয়ে পড়েন। সামন্তবাদের এই পথ সোপানিক ব্যবস্থা পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে জাতীয়তাবাদের উন্মেষকে দারুণভাবে ব্যাহত করে। ষষ্ঠত, সামন্তবাদের প্রভাবে যদিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিপুলভাবে হ্রাস পায়, তথাপি এই কথা অনস্বীকার্য যে টিউটনদের কাছ থেকে বর্তমান যুগ নির্বাচন ব্যবস্থার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের মূল্যবান ঐতিহ্য লাভ করে। ইংল্যান্ডের কমন্স সভা এবং বড়ো ও কাউন্টি কাউন্সিলের ন্যায় আঞ্চলিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ টিউটনিক শাসন ব্যবস্থার নীতি থেকেই উৎসারিত।
পরিশেষে এই যুগের রাষ্ট্রচিন্তার আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে তার মধ্যে রাজার নির্বাচন নীতি অনুসরণ করা হয়। কোন কোন দেশে, যেমন জার্মানিতে রাজাকে সরাসরিভাবে নির্বাচন করা হয়, আবার কোনো কোনো দেশে তা করা হয় পরোক্ষভাবে। ইংল্যান্ডে যদিও বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত, তথাপি পরোক্ষভাবে বলতে গেলে রাজা পার্লামেন্টের দ্বারাই নির্বাচিত হন, কারণ পার্লামেন্ট উত্তরাধিকারের যে ক্রম নির্ধারণ করে রাখে, একজন রাজার মৃত্যুর পর নতুন রাজা কড়াকড়িভাবে সেই ক্রমের ভিত্তিতেই নিযুক্ত হন। এছাড়া যখন উত্তরাধিকারের দাবি নিয়ে কোনো গোলযোগের সৃষ্টি হয় কিংবা জনসাধারণের অপ্রিয় কোনো রাজাকে অপসারণ করার প্রয়োজন হয়, তখন পার্লামেন্ট সরাসরিভাবেই তার সিদ্ধান্ত প্রয়োগ করে। প্রাইমোজেনিচার বা বয়োজ্যেষ্ঠ পুত্র সন্তানের উত্তরাধিকারের নীতি প্রতিষ্ঠিত হওয়ার ফলে নির্বাচনের এই নীতি যে বিলুপ্ত হয়ে গেছে তা বলা যায় না। তাছাড়া রাজা খোদার করুণা বলে রাজত্ব করেন বলে যেই নীতি প্রচলিত, তাও এই যুগের রাষ্ট্রচিন্তারই বৈশিষ্ট্য। সুতরাং মধ্যযুগে প্রচলিত রাজনৈতিক ভাবধারার ফলশ্রুতি হিসেবে রাজা জনগণের নিকট থেকে তার ক্ষমতা লাভ করেন এবং খোদার করুণা বলে রাজ্য শাসন করেন।